আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হবে। এই পাঁচটি বিষয় জানবো। এক হলো কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হবে। সেই পাঁচটা হচ্ছে হরফ, আপনাকে হরফ চিনতে হবে, হারকাত শিখতে হবে, তানভিন আপনাকে বুঝতে হবে, সুকুনের ব্যবহার বুঝতে হবে এবং তাসদীদের ব্যবহার বুঝতে হবে। তো আজকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদের শেখাবো। তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সুন্দর করে সুশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। তো প্রথমে আমরা এখানে দেখুন লেখা আছে হরফ বা বহুবচন, হরফ এক বচন। এখানে হরফ মানে বচন হলো আলিফ থেকে বা, আলিফ বা তা সা জিম, এই প্রত্যেকটাকে হরফ বলা হয়। আর হরফ মানে আলিফকে একটা হরফ বলা হয়, বাকে একটা হরফ বলা হয়, এরকম বলা হয়েছে। তা হরফ শব্দ আরবি, বাংলা একে অক্ষর কয়, অর্থাৎ হরফ শব্দটা হচ্ছে আরবি, বাংলা এটাকে অক্ষর বলা হয়। 29টি বর্ণমালা আরবি ভাষায় পাওয়া যায়, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি অক্ষরকে একত্রে কি বলে হরফ বলা হয়। এটা আপনি মনে রাখবেন। তারপর হলো হরকত। হরকত আপনাকে বুঝতে হবে যে হরকতটা কি। হরকত হচ্ছে জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ ওইটা থাকে হলো উপরে। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো এটা আপনি মনে রাখবেন যে এক জবর, যেমন এই যে এটাকে এক জবর বললে এটা এক জের, এটা হলো এক পেশ। তো এই এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। আর হরকত উচ্চারণ আপনাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। তো এগুলো আমরা শিখবো অবশ্যই। তারপর তানভিন। তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানভিন বলি। আর এই দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে, এটা আপনাকে দেখাবো অবশ্যই। তারপরে 4 নম্বর হচ্ছে সুকুন। এখানে সুকুনের তিনটা রূপ, এটাকে সুকুন বলা হয়, এটাকে সুকুন বলা হয়, এটাকে সুকুন বলা হয়। আপনারা এই কায়দাতে এই সুকুনটা বেশি ব্যবহার হয়েছে, এই কায়দাতে এটা দেখবেন। আর হাফিজ যে কোরআনগুলো আছে সেই কায়দাতে এই সুকুনটা পাবেন, আর এটা অন্যান্য কোরআন থাকে। তো যাই হোক আপনার এই সুকুনগুলো বুঝে নেবেন। তিনটাই সুকুন এখানে লেখা ইলিশ মাছের পেটের কাটার মতো, এই যে সুকুন বা জজম দেখা যায়। আর এই যে এটা হলো তাসদিদ। বালতি তোলার কুয়ার কাটার মতো, এটা হলো তাসদিদ। এটাকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। এই তিনটা নাম হলো সুকুন আর এটা হলো তাসদিদ। এখানে ব্যবহার হচ্ছে সুকুনটা হচ্ছে হরকতের সাথে একবার পড়তে হয়। হরকত কাকে বলে? ওই যে একটাকে শিখলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের সাথে আমরা একবার সুকুনটা পড়বো, আর তাসদিদটা হচ্ছে আমরা দুইবার পড়বো। তো এগুলো আমরা যখন শিখবো তখন আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তো এখন আমরা ছন্দ সুরে আর 29টি বর্ণমালা, হরকত এবং তানভিন দিয়ে ইনশাল্লাহ শিখব। তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথম আমরা আলিফ শিখব। এখানে আলিফ পড়ার কিছু নিয়ম আছে, আমরা আগে নিয়মগুলো জানি। এখানে নিয়মগুলো আছে যে হারকাত, তানভিন, সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়ে যায়। অর্থাৎ আলিফের উপর যখন এরকম জবর থাকবে, জের থাকবে, পেশ থাকবে, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অথবা এরকম সুকুন থাকলে ওটাকে হামজা বলতে হবে, ওটাকে আলিফ বলা যাবে না। তারপর হামজা হলকে শুরু হইতে শক্তভাবে আদায় করতে হয়, অর্থাৎ হামজাটা আমরা হলকে শুরু থেকে আদায় করব শক্ত করে। তারপর নিয়মটা হচ্ছে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ হবে। সাবধান, জেরের উচ্চারণ বাংলায় একারে হবে না, যেমন ই এরকম মানে হবে না, ই হবে, হামজা জের ই এরকম। তো যাই হোক, তো আমরা এখন উচ্চারণটা দেখবো। এখানে আর সুন্দর আছে, কলমের মতো দেখা যায়, এই যে কলমের মতো দেখা যায়, অথবা খাড়া দাগের নিচে ডানে টান আলিফ তার নাম, এই যেটা নাম হচ্ছে আলিফ, বা এই যে এটা দুটো এখানে আলিফ। তো আমরা আলিফের পর যখন হামজা মানে জবর জের পেশ পাবো, অথবা দুই জবর দুই জের দুই পেশ, তখন এটাকে হামজা বলবো। যেমন একটা হবে হামজা জবর আ, কোথা থেকে উচ্চারণ করতে হবে? হলকে শুরু থেকে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটা হবে হামজা দুই জবর আন। আমি কিন্তু একটু আগে আপনাকে বলছিলাম যে তানভিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। তো এটা এখানে বোঝাবো আমি। দেখুন, হামজা দুই জবর আন, এটা যে হামজা দুই জবর আন হয়, মানে হামজা জবর আ থেকে হামজা দুই জবর আন আসছে। দেখুন, হামজা নুন জবর আন, একই উচ্চারণ, হামজা দুই জবর আন এবং হামজা নুন জবর আন। তারপর দেখুন হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। তো এই যে হামজা নুন জের ইন, এটা যা উচ্চারণ, হামজা দুই জের ইন একই উচ্চারণ। এই দুইটা জেরের মধ্যে একটা কি থাকে? নুন সাকিন হাইড করা থাকে।
হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন, এরকম আর কি। যাই হোক আপনারা এখান থেকে তানভিন এবং হরকত উচ্চারণটা ভালো করে বুঝে নেন। হামজা জবর আ হবে, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এটা কিন্তু আলিফ, তবে আলিফের উপরে জবজের পেশ দুই জবর দুই জের দুই পেশ থাকার কারণে আমরা এটাকে হামজা পড়তেছি। এখানে তিনটা হরফ কিন্তু এখানে আলিফ। তারপরে এই যে হরফ, এটার নাম হচ্ছে বা। এখানে লেখা আছে ছন্দ নকার মধ্যে দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম হচ্ছে বা, অথবা একটি আলের নিচে একটি ফোঁটা থাকিলে তার নাম হচ্ছে বা। তাহলে এটা বা আমরা সবাই বুঝতেই পারতেছি বা। আবার এইটাও বা, এইটাও বা, এইটাও বা। এই যে এই বাটা আপনার লেখার সময় শব্দের শুরুতে আসে, মানে লেখার অনেকগুলো নিয়ম আছে, প্রত্যেকটা হরফ একটা স্থান আছে লেখার আর কি, যে হরফের যে স্থান সেখানে ওই জায়গায় লিখতে হয়। তো যাই এই যে যদি আপনি প্রথম মানে শব্দের শুরুতে যদি বাটা লিখতে চান তাহলে এরকম লিখতে হবে, শব্দের মাঝখানে যদি লিখতে চান তাহলে এরকম লিখতে হবে, আর শেষে লিখলে এরকম লিখতে হবে। তো এইগুলো স্থানগুলো বুঝতে হবে। এটা বা বা বা। তো বার উপর যখন জবর জের পেশ থাকবে তখন এটা হবে বা জের বি, বা পেশ বু, বা জবর বা, বি বু বা, এরকম ভাবে আমরা উচ্চারণ করবো। বা দুই পেশ বুন হবে, বা পেশ বু যদি হয় তাহলে এখানে আমরা একটা নুন সেকেন্ড নিয়ে আসবো, বা দুই পেশ বুন। তারপরে বা জবর বা হইলে বা দুই জবর বান, বা জের বি হইলে বা দুই জের বিন, এরকম। তাহলে সেটা এখানে দেখুন বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা পেশ বু, বাবু, হামজা জবর আ, বা পেশ বু, আবু। তারপর এখানে বার উপর সুকুন আসছে, তো বার উপর সুকুন থাকার কারণ আমরা এখানে বাটা কি করবো, কলকলা করব। হামজা গিয়ে বাকে ধরবে, হামজা বা জবর আবে, এরকম আবে। কলকলা হরফ পাঁচটা, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফ উপর যখন সুকুন আসে তখন কলকলা করতে হয়। তারপর তাসদিদ হরফ আমি আগেই বলছিলাম জজমল হরফ হরকতের সাথে পড়তে হয় একবার, আর তাসদিদ হরফ দুইবার পড়তে হবে। প্রথম আমরা হরকতের সঙ্গে পড়ব ঠিক জজমের মতো, হামজা বা জবর আব, এখানে বলছিলাম এটা কলকলা হরফ, সে কারণে আমরা হামজা বা জবর আবে কলকলা করছি, কিন্তু তাসদিদের ক্ষেত্রে কলকলা হবে না। এখানে বলতে হবে হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, আব বা, এরকম বলতে হবে। এটা হচ্ছে হামজা বা জবর আবে, আর এটা বলতে হবে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। দেখুন হামজা জবর আ, বা জবর বা, আবা। আমরা কিন্তু এখানে সেই হামজা জবর আ, বা পেশ বু, আবু শিখছি, অথবা এখানে জবর দেন হামজা জবর আ, বা জবর বা, আবা হয়তো। তো এই উচ্চারণটাই আমরা এখানে নিয়ে আসতেছি, শুধু তাসদিদে যোগ করতেছি। এখানে আবা বলছি জবর দিয়ে, আর এখানে বলতেছি আব্বা, মানে হামজাকে বাসা রেখে আমরা মিলাই পড়তেছি। এটি পার্থক্য, সব কিছু এরকম নিয়ম। তারপর তা সন্ধ হচ্ছে নকের মধ্যে দেখা যায় উপরে দুই ফোঁটা, অথবা একটি আলের উপর দুই ফোঁটা থাকলে তার নাম হচ্ছে তা, তার নাম হচ্ছে তা। তার তিনটা রূপ, এটা শব্দের শুরুতে আসে, এটা শব্দের মাঝে আসে, এবং এটা শব্দের শেষে আসে। তো এটাও তা, এটাও তা, এটাও তা। তাহলে আমরা এখানে হরকত দিয়ে উচ্চারণ করবো, তারপর তানভিন দিয়ে, তারপরে জসম দিয়ে, তারপর তাসদিদ দিয়ে। তাহলে এখানে হবে তা পেশ তু, তা জবর তা, তা দুই জের তিন, তু তা তিন। দেখুন তা পেশ তু, তা জবর তা, দুটো হরকত, তা দুই জের তিন তানভিন। তা দুই পেশ তুন, তা জের তি, তা দুই জবর তান। বা জবর বা, তা জবর তা, বাতা, বা জবর বা, তা জের তি, বাতি, তা জবর তা, তা জের তি, তাতি। তা বা জবর কি হবে, এখানে যে বলছিলাম হামজা বা জবর আবে, তাহলে এটা হবে তা বা জবর তাবে, একই কলকলা হবে। তাহলে তাকে বাকে ধরছে, তা বা জবর তাব, এবং বার উপর দুইটা জবর, তাহলে বা দুই জবর বান, তাহলে কি হবে তাব বান, তাব বান, এরকম উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে সা, একই ছন্দ, উপরে তিনটা নুক্তা। তো তিনটা রূপ এখানে দেখুন, এটো সা, এটো সা, এটো সা। বায়ের নিচে হলে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, এবং সার উপরে থাকবে তিনটা নুক্তা। তাহলে উচ্চারণটা হবে সা পেশ সু, সা জের সি, সা দুই পেশ সুন, সু সি সুন। এখানে দেখুন উচ্চারণের একটা নিয়ম আছে, সা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা উচ্চারণ করতে হবে, এবং নরমভাবে আদায় করতে হবে, নরম করে বাতাস বের করে সাটা উচ্চারণ করতে হবে। এটা আপনি মনে রাখবেন। তাহলে হবে সু সি সুন, সু সি সুন। সা জবর সা পাতলা, সা দুই জের সিন, সা দুই জবর সান, সা সিন সান, এরকম। যখন আপনি সাটা উচ্চারণ করবেন জিহ্বারে কোনোভাবেই দাঁতে লাগাবেন না, মানে নিচে দাঁতে লাগাবেন না আর কি, উপরে দাঁতে আগে লাগাবেন, নিচে দাঁতে লাগানো যাবে না। এটা হবে সা জবর সা, তা জবর তা, সা তা, সা জবর সা, তা জের তি, সাতি, সা জবর সা, তা পেশ তু, সাতু। হামজা সা জবর
আস হবে। হামজা জবর যদি আ হইতো তাহলে হামজাকে এখন জবরটাকে সাকে ধরতেছে, তাহলে হবে হামজা সা জবর আস, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন কিন্তু আমরা আগে পড়ছি, তাহলে কি হবে এই যে এখানে পড়ছি মানে এর আগে ইতে আস তুন। তারপর এখানে বাগে সাকে ধরবে, তারপর সার উপর জবর আসে জবর উচ্চারণ করবো, তাহলে কি হবে বলেন তো, বাগে সাকে ধরলে কি হবে বা সা জবর বাস, সা জবর কি হবে সা, তাহলে উচ্চারণটা হবে বাস সা এরকম। তো এই যে যজমার পর আমরা আস একবারে পড়ছি, আর এখানে বাস আবার সা বলতে হয়েছে, বাস সা দুইবার পড়তে হয়েছে। জিম ছন্দ হচ্ছে হা এর নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম জিম। এবং জিম উচ্চারণ করতে হয় জিহ্বার মাঝখানে উপর তালুতে লাগিয়ে শক্তভাবে আদায় করতে হয়। জিমের তিনটা রূপ, এটা শব্দের মাঝে জিম, এটা শব্দের এটা শব্দের শুরুতে এই জিমটা আসবে, শব্দের মাঝে এই জিমটা আসবে এবং শব্দের শেষে এই জিমটা আসবে, জিম 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 এরকম। তাহলে আমরা এখন হরকত দিয়ে উচ্চারণ করলে হবে জিম পেশ জু, জিম জের জি, জিম দুই পেশ জুন, জু জি জুন এরকম। তাহলে এটা উচ্চারণ করলে হবে জিম জবর যা, জিম দুই জের জিন, জিম দুই জবর জান। তার উচ্চারণটা হচ্ছে কি, উচ্চারণটা হচ্ছে কোথায়, এই যে জিম জবর যা, জিম দুই জের জিন, জিম দুই জবর জান, যা জিন জান। জিম জবর যা, তাহলে এখানে তানবিন উচ্চারণ করলে এখানে নুন সাকিন নিয়ে আসবো, জিম দুই জবর জান এরকম আর কি। জিম জবর যা, তা জের তি জাতি, তা পেশ তু, জিম জের জি, তু জি বা জবর বা, তু জি বা। জিম জবর যা, বাজের বি, জাবি হামজা জবর আ, এটা কিন্তু আবার হামজা হয়ে গেছে আলিফ জবর দেওয়ার কারণে, জাবি আ, জাবি আ বলতে হবে। তারপরে জিমের উপর সাকিন তাহলে কলকলা করতে হবে। আমি কিন্তু আগে পড়ছিলাম যে কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দাল, এই 5টা হরফ উপর যখন সুকুন থাকবে কলকলা আদায় করতে হবে। তাহলে এখানে জিমের উপর সুকুন আসছে তো কলকলা হবে সা জিম পেশ সুজে, সুজে বা দুই পেশ বুন, সুজে বুন, জিম বা পেশ জুব্বা জবর বা, জুব্বা এরকমভাবে পড়তে হবে, জুব্বা, কারণ জিমকে বাকে ধরছে। তারপর নাম হচ্ছে হা, এখানে সুন্দর দেখুন আকশির মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। হা উচ্চারণ লম্বা হা উচ্চারণে হলকের মাঝখান থেকে গলার স শব্দ বের করতে হবে, অর্থাৎ হা যখন উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে একটা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তো হা তিনটা রূপ আপনারা এখানে দেখে নেন, এটাও হা, এটাও হা, এটাও হা, শব্দের শুরু, শব্দের মাঝে এবং শব্দের শেষে। তো হার উচ্চারণটা এরকম হা, হরকত উচ্চারণ করলে হবে হা পেশ হু, হা জের হি, হা দুই পেশ হুন, হু হি হুন। হা জবর হা, হা দুই জের হিন, হা দুই জবর হান। হা জবর হা, জিম জের জি, হাজি, বা জবর বা, হাজি বা। হা জবর হা, বা জের বি, হাবি, বা জবর বা, হাবি বা। তারপর এখানে বারবার সুকুন থাকার কারণে আমরা এখানে কি করব, এটা কলকলা করব। কফ ত বা জিম দাল এই 5টা হরফের উপর সুকুন থাকলে কলকলা করতে হয়। হা বা জবর হাবে, সা দুই পেশ সুন, হাবে সুন। হামজা পেশ উ, হা বা জের হিব, ও হিব, বা পেশ বু, ও হিব বু এরকম। তারপর হচ্ছে খ, খটা দেখুন একই, হার উপরে এক নুক্তা থাকলে ওটা খ হয়ে যায়। আর খ সতর্ক হচ্ছে, খ জবরে যাবার খ হবে না, এটা খা বলা যাবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে খ উচ্চারণ করার সময় বাংলাতে যে আকারটা আছে সেই আকারটা উচ্চারণ করা যাবে না, মানে আমরা অনেক খ জবর খা বলি, তো খা বলা যাবে না, এটা বলা হয়েছে সতর্কবাণী। তাহলে এখানে তিনটা রূপ আপনি দেখতে পাচ্ছেন, একই উপরে একটা ফুটা থাকবে শুধু, আর উচ্চারণ হবে খ জের খি, খ দুই পেশ খুন, খ জবর খ এরকম। খ পেশ খু, খ দুই জের খিন, খ দুই জবর খন। খ জবর খ, বা জের বি, খবি, সা জবর সা, খবি সা। খ জের খি, তা জবর তা, খি তা, বা দুই পেশ বুন, খিতা বুন। সা জবর সা, খ জবর সা জবর সা, খ জবর খ, সা খ, তা দুই জের তিন, সা খ তিন। খ বা জবর খবে কলকলা, খ বা জবর খবে, সা দুই পেশ শুন, খবে শুন। আর তাসিদ আসলে কলকলা বানানো হবে খ বা জবর খব, বা জবর বা, খব বা, হামজা জবর আ, খব বা আ, খব বা আ, খব বা আ এরকম বলতে হবে, খব বা আ। অর্থাৎ এখানে খ গিয়ে বাকে ধরছে, বার উপর জবর আসছে, আবার আলিফ উপর জবর আসছে,
তালিফে পুরো জবর জের পেশ সাকিন থাকলে ওটা কি বলবে হামজা বলবে এই জন্য এখানে আসবে খ বা জবর খব বা জবর বা খব বা হামজা জবর আ খব বা আ এরকম ভাবে উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে দাল দাল এরকম পাবেন এবং এই দাল কিন্তু শব্দের মাঝে কোনোভাবে আপনি যুক্ত আকার আসবে না এরকমই আসবে এবং শব্দের শেষে আপনি দালটা এরকম পাবেন। অনেকে এটাকে লাম মানে লাম বলেন বা লাম ভেবে ভুল করেন, এটা কিন্তু লাম না, লামের মাথা কিন্তু আরও বড় থাকবে আর পেটটা আরও অন্যরকম থাকবে। তো এটা হচ্ছে দাল। তো দাল উচ্চারণ করতে হবে কিভাবে দেখুন, এখানে দালের উচ্চারণটা হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দালটা উচ্চারণ করতে হবে পাতলা করে, দাল এরকম। আর এখন সন্ধ্যা হচ্ছে দাল চিনার নিয়মটা হচ্ছে একের মধ্যে দেখা যায় তার নাম দাল তার নাম দাল। তাহলে এখানে দাল উচ্চারণ হরকত দিয়ে পড়লে হবে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দাল দুই জবর দান, দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল জবর দা, দাল পেশ দু, দাদু। এখানে বলতে হবে দাল হামজা জবর দা ধাক্কা দিয়ে বলতে হবে, দাল হামজা জবর দা। এই আলিফের উপর সাকিন থাকার কারণে বা সুকুন থাকার কারণে আলিফটা কি হয়ে গেছে হামজা হয়ে গেছে। দাল হামজা জবর দা, বা দুই পেশ বুন, দা বুন। হা গিয়ে দালকে ধরবে কারণ দাল উপর তাসদিদ, তাহলে হা দাল জবর হাদ, দাল জবর দা, হাদ দা, সা জবর সা, হাদ দা সা এরকম। তারপর জাল, দাল এর উপরে এক ফোঁটা থাকলে তার নাম জাল হয়ে যায়। আর জাল উচ্চারণ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরমভাবে উচ্চারণ করতে হবে, যেমন জাল এরকম। এখানে সতর্ক হচ্ছে জাল উচ্চারণ করার সময় জিহ্বাটা কোনোভাবে নিচ্ছে তাতে লাগাবেন না, তাহলে উচ্চারণটা হবে জাল জেরি দি পাতলা হবে কিন্তু, জাল পেশ জু, জাল জবর জা, জি জু জা, জাল দুই জেরি জিন, জাল দুই পেশ জুন, জাল দুই জবর জান, জাল পেশ জু বা জের বি, জুবি, দাল জবর দা, জুবি দা, তা জবর তা, জাল জের দি, তাজি, বা জবর বা, তাজি বা, জাল জবর জা, বা জবর বা, জা বা, হা জবর হা, জা বা হা, জাল বা জবর জাবে কলকলা, হা দুই পেশ হুন, জাবে হুন, জাল বা পেশ জুব বা জের বি, জুব্বি, হা জবর হা, জুব্বি হা এরকম উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে র, দেখুন রটা হচ্ছে কাচির মতো দেখা যায়, অর্থাৎ ধান কাটার কাচি, কাচির মতো দেখা যায় তার নাম হচ্ছে র, তার নাম হচ্ছে র। সতর্কবাণী হচ্ছে রটা জবরের সময় রা বলা যাবে না, র বলতে হবে। তাহলে রটা এরকম দুইটা রূপই, এটা শব্দ এরকম আসবে শুরুতে মাঝে এরকম শেষে আসে, তাহলে আমরা এরকম বলবো র পেশ রু, র জের রি, র জবর র, র দুই পেশ রুন, র দুই জের রিন, র দুই জবর রন, র পেশ রু, জিম জে জি, রোজি, র জের রে, হা জবর হা, হারা চাপ দিয়ে বলতে হবে, হা জবর হা এরকম, রি হা, রি হা, র পেশ রু বা জের বি, রবি, র হা জবর রহ, বা দুই পেশ বুন, রহ বুন, র বা পেশ রুব, বা জবর বা, রুব বা এরকম। তারপরে জা জবর জা, তা জে তি, জাতি। এটা জাত এখানে দেখুন আগে উচ্চারণটা শিখি আমরা। ছন্দ রয়ের উপরে যখন আমরা একটা ফুটা দিয়ে দিব, এই যে রয়ের উপরে যখন একটা ফুটা হবে তখন তার নাম হয়ে যাবে জা। উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনে নিচের দাঁতের মানে সামনে নিচের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় করতে হবে, অর্থাৎ জিহ্বার আগাটা সামনে নিচের দাঁতের মাঝে লাগিয়ে এই জাট উচ্চারণ করবেন শীর্ষ পাতলা করে। তাহলে হবে জা পেশ জু, জা জবর জা, জা জের জি, জা দুই পেশ জুন, জা দুই জের জিন, জা দুই জবর জান, জা জবর জা, তা জের তি, জাতি, জা জবর জা, বা জবর বা, জা বা, দাল জবর দা, জা বা দা, জা পেশ জু, খ জের খি, জো খি, র জবর র, জো খি র, জা জিম জবর জা জে, র দুই পেশ রুন, জা জে রুন, জা হা জবর জা, হা জবর হা, জা হা, র জবর র, জা হা র এরকম পড়তে হবে। তারপর হচ্ছে সিন, সিনটা তিনটা রূপ, এটা শব্দের শুরুতে, এটা শব্দের মাঝে, এটা শব্দের শেষে। তো সিনটা হচ্ছে যে তিন আলে নাই ফুটা, তার নাম হচ্ছে সিন, তার নাম হচ্ছে সিন। সিন উচ্চারণে জিহ্বার আগা সামনে নিচের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় করতে হবে, তাহলে উচ্চারণটা হবে সিন দুই পেশ সুন, সিন দুই জের সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সিন দুই জবর সান,
সিন জবর সা বা জের বি সাবি হা জবর হা সাবি হা বলতে হবে সিন পেশ সু বা জের বি সুবি হা জবর হা সুবি হা সিন জবর সা জিম জবর জা সা জা র জবর র সা জা র এখন জিমকে র কে ধরবে র উপর সুকুন তাহলে জিম জবর যদি যা হতো তো জিমকে র কে ধরলে কি হবে জিম র জবর যাও সিন দুই পেশ সুন যাও সুন সিনকে জিমকে ধরবে সিন জিম পেশ সুদ জিম জে জি সুদ জি র জবর র সুদ জি র এরকম তারপর শিনটা সিনের উপরে 3টা ফোঁটা থাকলে তার নাম শিন হয়ে যায় আর শিন জিহ্বার মধ্যখান উপর তালু সিংহলায় উচ্চারণ করতে হবে তাহলে এটা হবে শিন জবর শা শিন দুই পেশ শুন শিন দুই জবর শান শিন দুই যে শিন পেশ শু শিন যে শি শিন জবর শা বা জবর বা শা বা হা জবর হা শা বা হা শিন জবর শা তা যে তি র জবর র শা তি র শিন জবর শা জিম জবর যা শা যা র জবর র শা যা র শিন হা যে শিহ র দুই পেশ রুন শিহ রুন শিন দাল জবর শাদ দাল জবর দা শাদ দা দাল জবর দা শাদ দা দা তো এরকম ভাবে আপনাকে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে সন্ধ হচ্ছে ফাঁসের মতো দেখা যায় তার নাম হলো সদ উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনে নিচের আগা থেকে শীর্ষ মোটাভাবে আদায় করতে হবে সতর্কবাণী হচ্ছে সদ জবর সা বলা যাবে না সদ জবর স বলতে হবে অর্থাৎ এগুলো হলো মোটা হরফে কখনো বাংলা আকার ব্যবহার হয় না জবর উচ্চারণের সময় তো সদের 3টা রূপ এটা সদ তাহলে সদ জবর সা হবে না এখানে শিখছি আমরা সদ জবর কি হবে সদ জবর সদ যে সই মোটা করে সিন যে সি পাতলা উচ্চারণ করে সেখানে মোটা করতে হবে সদ যে সই সদ পেশ সো এরকম সদ দুই যে সইন সদ দুই পেশ সন সদ দুই জবর সন সদ জবর স দাল জবর দা সদা র জবর র সদা র সদ জবর স বা জবর বা স বা হা জবর হা স বা হা খ জবর খ সদ যে সই খ সই বা জবর বা খ সি বা হা সদ পেশ হুস বা দুই পেশ বুন হুস বুন এরকম জিম সদ জবর যা সদ জবর স যা সদ জবর স যা স এরকম তারপর হলো একটা দদ সদের উপর একটা ফোঁটা দিলে তার নাম দদ হয়ে যায় উচ্চারণ দদ সামনের দাঁতের সাথে জিহ্বার আগা না লাগিয়ে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাইরাতের গোড়া থেকে মোটাভাবে আদায় করে উচ্চারণ করতে হবে অর্থাৎ এটা এখানে বলা হয়েছে দদ যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বার আগাটা সামনের দাঁতের আগায় লাগাবেন না তাহলে কোথায় লাগাতে হবে জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁত যে ডাবল যে দাঁতগুলো আছে মারির দাঁত ওই মারি দাঁতের গোড়া থেকে লাগিয়ে আদায় করতে হবে সতর্কবাণী হচ্ছে দদ জবর দা হবে না এটা হবে দদ জবর দ হবে এরকম তাহলে দদ জের দই দদ জবর দদ পেশ দই দদ দুই জের দইন দদ দুই পেশ লন দদ দুই জবর দন দদ জবর দ র জবর র দ র বা জবর বা দর বা দদ পেশ র জের রি দরি বা জবর বা দরি বা তা দুই পেশ তুন দরি বা তুন এখন শব্দগুলো একটু বড় হচ্ছে দদ জবর দ র জবর র দ র সিন জবর সা দ র সা এখন দ দিয়ে হা কে ধরবে হার বসে কোন তাহলে হবে দদ হা জবর দহ দদ জবর দ হা জবর হা দ হা দদ কে র কে ধরবে রবে তাসদিদ দদ র জবর দর র জবর র দর র জবর র দর র এরকম ভাবে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে ত সন্ধ হচ্ছে পাখার মতো দেখা যায় তার নাম এটা তার নাম সতর্ক ত জবর তা বলা যাবে না জবরে আকার হবে না ত জবর ত বলতে হবে এরকম ত জবর ত যে তৈ ত পেশ তৈ এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি এখান থেকে বলে আবার ত দুই যে তৈন ত দুই পেশ তুন ত দুই জবর তন এখানে তটাকে মোটা করতে হবে আমরা তাটা পাতলা উচ্চারণ করছি ত মোটা করতে হবে ত যাব ত যে তৈ ত পেশ এরকম ত যাব ত বা জবর বা ত বা খ জবর খ ত বা খ বা জবর বা ত জবর ত বা ত হা জবর হা বা ত হা
র জবর র, ত জের তুই, র তুই, বা জবর বা, র তুই বা, ত র জবর তর, হা দুই পেশ হুন, তর হুন, তর হুন, তার হুন বলা যাবে না, তর হুন, ত র জবর তর, র জবর র, তর র, এরকম। তারপর হচ্ছে র, এখানে ত আর তিনটা রকম কিন্তু একই রকম, শব্দ শুরু তো মাঝে শেষে একই রকম ভাবে আসে, ঠিক একইভাবে র। র হচ্ছে তর উপর যখন একটা ফুটা থাকবে তখন তার নাম র হয়ে যাবে, শতকবাণী। র জবর যা, যা বলা যাবে না, এটা র হবে, মোটা করতে হবে এরকম। র জবর র, র যে রই, র দুই জবর রন, উচ্চারণ হবে র যে রই, র জবর র, র দুই জবর রন, র দুই যে রইন, র পেশ রো, র দুই পেশ রন। হা জবর হা, র জবর র, হা দা, র জবর র, হা র র, হা দা বলবেন না, হা র র। র জবর র, বা জবর বা, র বা, র জবর র, র বা র, র পেশ রো, র জবর র, রো র, র দুই পেশ রুন, রো র রুন। হা খ, র জবর খদ, তা দুই পেশ তুন, খদ তুন। তা জবর তা, র র জবর র, তা র র জবর র, তা র র, এরকম। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনটা। আইনতে তিনটা উঠবে, কিন্তু যখন এটা শব্দের শুরুতে আইন, এই আইনটা সবসময় আপনি শব্দের শুরুতে পাবেন লেখার সময়, আর এই যে এই মাথার আইনটা, এটা শব্দের মাঝে পাবেন, আর এটা শব্দের শেষে পাবেন। দেখুন এটা হচ্ছে আইন, তিনটার উপরে আইন এটা। তো আইন হচ্ছে দেখুন লেখা আছে হামজার নিচের দিকটা বাড়ানো, নইলে মাথা চেপটা, তার নাম হচ্ছে আইন। আইন হলো মাঝখান হতে গলা চেপে আদায় করতে হবে, যেমন আইন দুই জের ইন, আইন পেশ উ, আইন জের ই, আইন জবর আ, আইন দুই পেশ উন, আইন দুই জবর আন, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, বা আ সা, সিন জবর সা, দাল জের দি, সা দি, আইন জবর আ, সা দি আ, আইন জের ই, বা জবর বা, ই বা, দাল দুই পেশ দুন, ই বা দুন, আইন র জবর আউর, শিন দুই পেশ শুন, আউর শুন। তা জবর তা, আইন জিম জবর আজ, তা আজ যা, জিম জবর যা, তা আজ যা, বা জবর বা, তা আজ যা, বা এরকম। আইনের উপর একটা ফুটা দিলে তার নাম হয়ে যায় গইন, তার নাম গইন। গইনের তিনটা রূপ। তারপর শতকবাণী হচ্ছে গইন জবর গা বলা যাবে না, গ বলতে হবে মোটা করে, গইন জবর গ, তো উচ্চারণ হবে গইন দুই জের গইন, গইন পেশ গো, গইন জবর গ, গইন দুই পেশ গুন, গইন জের গই, গইন দুই জবর গন, গইন জবর গ, দ জবর দ, বা জবর বা, গ দ বা, গইন জবর গ, র জবর র, গ র, সিন জবর সা, গ র সা, صاد জবর স, গইন জের গই, সগি, র দুই পেশ রুন, সগিরুন, গইন র জবর গর, বা দুই পেশ বুন, গর বুন। গইনকে শিনকে ধরবে, গইন শিন জবর গস, শিন জবর সা, গসা, শিন জবর সা, গসা সা, এরকম। তারপর হচ্ছে ফা, ছন্দ হচ্ছে গল মাথার উপরে এক ফোঁটা, তার নাম হচ্ছে ফা। এই যে মাথার উপরে এক ফোঁটা, ফা তিনটা রূপ, এটাও ফা, এটাও ফা, এটাও ফা। তো ফা উচ্চারণ করতে হবে এরকম, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, বাতাস বের করে পাতলা উচ্চারণ করতে হবে। ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফা দুই জবর ফান, ফা জবর ফা, তা জের তি, ফাতি, হা জবর হা, ফাতি হা, হারে চাপ দিয়ে, ফা জবর ফা, র জের রি, ফারি, হা জবর হা, ফারি হা, ফা জের ফি, তা জবর তা, ফিতা, ফাগে হাকে ধরলে হবে ফা, হা জবর ফাহ, ফাহ, صاد দুই পেশ সুন, ফাহ সুন, ফা ত জবর ফা, ত জবর ত, ফা ত, সিন জবর সা, ফা ত সা, এরকম। তারপর ফা, ফা মানে গল মাথার উপর দুইটা ফুটা থাকলে তাহলে তার নাম হয়ে যাবে কফ। আর কফ যে বা গোড়া থেকে মোটাভাবে আদায় করতে হয়, সতর্কবাণী, কফ জবর কা বলা যাবে না, ক বলতে হবে এরকম। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কফ দুই জবর কন, কফ জবর ক, বা জবর বা, ক বা, দ জবর দ, ক বা দ, কফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, কফ পেশ কু, হা জবর হা, কু হা, ত জবর ত, কু হা ত, কফ র পেশ কুর, বা দুই পেশ বুন, কুর বুন, কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, সিন জবর সা, কদ দা সা, এরকম উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে কাফ,
কাফটা এখান থেকে লেখা ছন্দ। লামের মতো দেখা যায়, মাঝখানে পেঁচানো অথবা বকের গলার মতো দেখা যায়, তার নাম হচ্ছে কাফ। কাফে 3টা রূপ, এটো কাফ, এটো কাফ, এটো কাফ। তাহলে এখানে হবে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। কাফ 2 জবর কান, কাফ 2 জের কিন, কাফ 2 পেশ কুন, কান কিন কুন। কাফ জবর কা, কাফ জবর কা, কা কা। কাফ জবর কা, কাফ জের কি, কা কি। কাফ জবর কা, কাফ পেশ কু, কা কু। হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আক বা রু। কাফ বা জবর কাব, বা জবর বা, কাব বা, র জবর র, কাব বা র, এরকম। তারপর হচ্ছে লাম, এখানে 3টে লাম, লাম লাম লাম। বসির মতো দেখা যায় অথবা খাড়া দাগের নিচে বামে টান, নলে ডানে বামে 2 দিকে টান, তার নাম হচ্ছে লাম। তার হবে লাম জবল্লা, লাম জেল্লি, লাম পেশ লু, লা লি লু। লাম 2 পেশ লুন, লাম 2 জেল লিন, লাম 2 জবল লান, লুন লিন লান। লাম জবর লা, আইন জের ই, লা ই, বা জবর বা, লা ই বা। সিন জবর সা, লাম জের লি, সালি, হা জবর হা, সালি হা। লাম জবর লা, বা জের বি, লা বি, বা জবর বা, লা বি বা। লাম বা পেশ লুবে, সিন 2 পেশ সুন, লুবে সুন। লামকে কফকে ধরলে হবে লাম কফ জবর লাক, কফ জবর ক, লাক ক, বা জবর বা, লাক ক বা, এরকম। তারপর 2টি হরফ হলো মিম এবং নুন। মিমের ছন্দ হচ্ছে লাঠির মতো দেখা যায় অথবা গল মাথা নিচে, তার নাম হচ্ছে মিম, তার নাম হচ্ছে মিম। মিমের 3টে রূপ, এটো মিম, এটো মিম, এটো মিম। তো উচ্চারণ হবে হরকত এবং তানবিন সুকুন তাসদীদ দিয়ে। মিম পেশ মু, মিম জের মি, মিম জবর মা, মু মি মা। মিম 2 পেশ মুন, মিম 2 জের মিন, মিম 2 জবর মান। মিম জবর মা, সিন জবর সা, মাসা, হা জবর হা, মাসা হা। জিম জবর জা, মিম জের মি, জা মি, লাম জবর লা, জা মি লা। আইন জবর আ, র জের রই, আ রই। মিম জবর মা, আ রই মা। হামজা মিম জবর আম, র 2 পেশ রুন, আম রুন। মিম কাফ জবর মাক, কাফ জবর কা, মাক কা, তা 2 পেশ তুন, মাক কা তুন। নুন ছন্দ হচ্ছে চাঁদের মতো দেখা যায়, উপরে 1 ফোঁটা অথবা একটি আলের উপরে 1টি ফোঁটা থাকিলে তার নাম হচ্ছে নুন। নুনের 3টে রূপ, এটো নুন, এটো নুন, এটো নুন। নুন জবর না, নুন জেন নি, নুন পেশ নু, না নি নু। নুন 2 জেন নিন, নুন 2 পেশ নুন, নুন 2 জবর নান। নুন জবর না, বা জের বি, না বি, লাম জবর লা, না বি লা। নুন জবর না, র জবর র, না র, র জবর র, না র র। হা জবর হা, সিন জের সি, হাসি, নুন জবর না, হাসিনা। নুন আইন যে নি, মিম জবর মা, নি মা, আইনে চাপ দিয়ে নি মা। নুন বা জবর নাব, বা জবর বা, নাব্বা, হা জবর হা, নাব্বা হা, নাব্বা হা, এরকম উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে ওয়াও। ওয়াও ছন্দ হচ্ছে উল্টা 1-এর মতো দেখা যায়, তার নাম হচ্ছে ওয়াও, তার নাম হচ্ছে ওয়াও। ওয়াও উচ্চারণ 2 ঠোঁট মিলে যেন ওয়াও উচ্চারণ না হয়, অর্থাৎ 2 ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। ওয়াও 2 জের উইন, ওয়াও 2 পেশ ভুন, ওয়াও 2 জবর ওয়ান। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, বা জবর বা, ওয়া যা বা। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। কফ জবর ক, ওয়া র ক। ওয়াও জবর ওয়া, দ জের দি, ওয়া দি। আইন জবর আ, ওয়া দি আ। নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাও মুন। ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহ হা, দাল জবর দা, ওয়াহ হা দা। এটা হচ্ছে হা ছন্দ। ডাবের মতো দেখা যায়, প্রথম হলে পান, পান, মধ্য হলে জিলাপি, শেষে হলে জাতি, তার নাম হচ্ছে হা। মানে এই যে এখানে বলা হয়েছে আর কি, এরকম পান, জিলাপি, এরকম আর কি। যাই হোক, তারপরে এটা আপনার হা, হারে 3টা রূপ এরকম আর কি। এটা শব্দের শুরুতে হা, এটা শব্দের মাঝে, এটা শব্দের শেষে। তাহলে উচ্চারণ হবে হা 2 পেশ হুন, হা জবর হা, হা 2 জের হিন। হা পেশ হু, হা 2 জবর হান, হা জের হি। মিম জবর মা, হা জের হি, নুন জবর না, মাহি না। হা পেশ হু, মিম জবর মা, হু মা, যা জবর যা, হু মা যা। নুন জবর না, হা জবর হা, না হা, র 2 পেশ রুন, না হা রুন। হা ওয়াও জবর হাউ, নুন 2 পেশ নুন, হাউ নুন। হা জবর হা, লাম মিম পেশ লুম। এখানে মিমের উপরে তাসে থাকার কারণে আমরা এখানে গুণনা করব।
একটা বিষয় মনে রাখবেন, তাসদিদ দুটো হরফ মিম এবং নুন, এই দুটো হরফের মধ্যে তাসদিদ থাকলে গুণনা করতে হবে, তাহলে হালুম্মা এরকম গুণনা আদায় করতে হবে। সর্বশেষ দুটো হরফ হামজা এবং ইয়া, এখানে হামজাটা হবে যে ছন্দ হলো উল্টা দুই এর মধ্যে দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম, উচ্চারণ হামজা হলকে শুরু হতে শক্তভাবে আদায় হয়, সাবধান যেন আইন এর মতো না হয়ে যায়। তাহলে এটা হবে, এখানে তিনটে হামজা, এটা হামজা, এটা হামজা, এটা হামজা, তাহলে হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, আবার হামজা দুই পেশ উন, ইয়ার উপর যখন এই যে হামজা থাকবে তখন এটাকে হামজা বললে হবে, ইন আন উন। হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, সিন পেশ সু, হামজা জের ই সু ই, লাম জবর লা সু ই লা, সিন জবর সা, হামজা জবর আ সা আ, লাম জবর লা সা আ লা, শিন জবর শাহ, হামজা জবর আ শা আ, নুন দুই পেশ নুন, শা আ নুন, বা হামজা জের বি, সিন দুই পেশ সুন, বি সুন, তা জবর তা, হামজা খ জবর আখ, তা আখ, খ জবর খ, তা আখ খ, র জবর র, তা আখ খ র, এরকম। ইয়াটা দেখতে কিরকম দেখুন, ছয়ের মতো দেখা যায়, অথবা একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম হচ্ছে ইয়া, তার নাম ইয়া। ইয়া উচ্চারণ জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় করতে হবে। একটা শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে এবং শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে এরকম আসবে। যেমন ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, মিম জের মি, ইয়া মি, নুন জবর না, ইয়া মি না, মিম জবর মা, ওয়াও জের ওই, মা উই, ইয়া জবর ইয়া, মা উই ইয়া, সা জবর সা, ওয়াও জের ওই, সা উই, ইয়া জবর ইয়া, সা উই ইয়া, লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাই লুন, লাম বা জবর লাভ, বাই ইয়া জবর বাই, লাভ বাই, কাব জবর কা, লাভ বাই কা, লামকে বাকে ধরবে, আবার বাকে ইয়াকে ধরবে, লাম বা জবর লাভ, বাই ইয়া জবর বাই, কাব জবর কা, লাভ বাই। এখানে জবর পজিশন বলে ইয়া আসলে, অথবা এখানে আরেকটা শিখছিলাম জবর পজিশন বলে ওয়াও আসলে, দুটো লিনিয়ার হরফ তাড়াতাড়ি পড়তে হবে। তারপর এখন আমরা আরবি হরফটি একত্রে একবার দেখে নেই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم নুন ওয়াও হা হামজা ইয়া। তো এরকমভাবে আপনারা এই পাঁচটা বিষয় অর্থাৎ হরফগুলো আগে চিনবেন, তারপর হরকত, তানভিন, তারপর সুকুন এবং তাসদীদের ব্যবহার জানবেন। এই পাঁচটা বিষয় জানলে কিন্তু আপনি কোরআন মাজিদ ইনশাআল্লাহ পড়তে পারবেন, আপনি সুন্দরভাবে বানান করে করে পড়তে পারবেন। তারপর কোরআন মাজিদ সুন্দর করার জন্য, শুদ্ধ করার জন্য আপনাকে আরও কিছু নিয়ম জানতে হবে, যেগুলো হচ্ছে মাখরাজ। আর মাখরাজ তো এখানে একটু বলে দিচ্ছি। তারপর আপনাকে তাজবিদের নিয়মগুলো জানতে হবে। ইনশাআল্লাহ আমরা এর পরের ক্লাস থেকে তাজবিদগুলো শিখবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।